সত্যি গগনে অনেক বড় বেলা হলো। মামাকে বলেছে লখাই পাঠশালা ছুটি হয়ে সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে যেন পাগলিনী হয়ে যায়। তাই তো একটা দিন গত হতে চললো, না জানি হতভাগী সেই রাজপ্রাসাদে আমার জন্য চিন্তায় চিন্তিত রয়েছে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব মায়ের কাছে। মাকে বলবো আমি বড্ড ক্ষুধার্ত মা, আমাকে কিছু তুমি খেতে দাও। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই আমি ওই রাজপ্রাসাদে। না দেখছি আমি লক্ষিন্দর যেন পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, তাহলে আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনস্যার রূপ তুলে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই এই মুহূর্তে মনস্যার রূপ তুলে রেখে আমি চললাম লক্ষিন্দরের সম্মুখে, লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে। শ্রাবণী এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে,
দেখা যায় একটা বড় বৃক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করবো, দেখবো সে কতক্ষণে আসছি। ওই তো আর কিছু দূর পথ গেলে আমি রাজপ্রাসাদে পৌঁছে যাবো। যাই, এই মুহূর্তে আমি চলে যাবো। কিছু বল, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো? কেন ধাক্কা দিলে আমাকে? আমি তোমাকে ধাক্কা মেরেছি? হ্যাঁ। না না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। এ কি বলছো? তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। ঠিক আছে গো, প্রথম মাঝে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও যুবক, বলছি কি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো গো। বলো। তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। ও, সবই বুঝলাম যুবক, তোমাকে আর আমি একটা কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি 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 ছি, এত বড় যুবক ছেলে হয়েছে তাও বিয়ে কি জিনিস তা জানে না। তুমি ঠিকই বলেছো, কেননা ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী করে লাভ করতে পারবে তুমি। তোমার থেকে সুন্দরী? সে কি করবে জানো? কি করবে? সে তোমার পাশে বসে তোমার মিষ্টি মিষ্টি কথা বলবে, গান শোনাবে, জানো গো? তাই না? হ্যাঁ গো হ্যাঁ। এতক্ষণে বুঝতে পেলাম, নিশ্চয়ই তোমার মাথাটা কোথাও খারাপ আছে। আমার পথ থেকে সরে দাঁড়াও, তো আমাকে যেতে দাও। লক্ষ্মীদের দ্বারষ্টি বছর দেখে তার এখনো বিয়ের কাম ভাবনি, এই মুহূর্তে লক্ষ্মীদের আগে আমি কাম ভাব নিক্ষেপ করলাম। একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে প্রথমে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাব? না 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 না, তার মুখখানা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার সঙ্গে কথা বলবার জন্য আমার মনখানা ছটফট ছটফট করে, কিন্তু আমার সঙ্গে কি করে কথা বলবো? না, যেই করে হোক আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, অভিমান করেছে, এই যে শোনো না, এত অভিমান? না 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 না, আর একবার গিয়ে দেখি আমার সঙ্গে সে কথা বলে কিনা। এই যে শোনো না। কিছু বলবে? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার মুখখানা, মনে হচ্ছে সারাটি ক্ষণ নয়, সারাটি জীবন এইভাবে তোমার দিকে আমি তাকিয়েই থাকি। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে অপূর্ব সুন্দরী, কিন্তু জানো আমার একটা কথা তুমি রাখবে? নিশ্চয়ই রাখবো, বলো। আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ। আমি যে তোমার প্রেমে পড়েছি গো। প্রেমে পড়েছি? বেশ, তাই আমি কি বলি জানো? কি বলো গো? ও গো তোমারি ভরসে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা, কাছে এসো, এসো এসো না। একটিবার কাছে এসো।
আমাকে ভালোবাসো সত্যি সত্যি, তবে আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে ভালোবাসো বাসো, তুমি বারবার কেন দূরে চলে যাও? তুমি ভালোবাসো সত্যি সত্যি, তবে আই লাভ ইউ বলো না। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 যেও না, এমনি ভাবে প্রথম আজ এসে আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে যাচ্ছ? এসো, আমি তোমাকে সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই। আমি যে তোমার কাছে যেতে পারবো না। তবে কেন এসেছিলে প্রথম আজে? তোমার রূপে কেন আমাকে পাগল করে তুললে? যদি সত্যি আমাকে পেতে চাও, তোমাকে কিছু কর্ম করতে হবে গো। তোমাকে কাছে পেতে গেলে আমাকে কিছু কর্ম করতে হবে? বলো বলো, এমন কি করতে গেলে আমি তোমাকে কাছে পাবো? তোমাদের রয়েছে গোসা মন্দির। গোসা মন্দির? হ্যাঁ গো, সেই গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করবে। তারপর যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সাথে 3 শর্ত আবদ্ধ হবে, আবদ্ধ হয়ে বিয়ের কথা বলবে, তবেই আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ গো হ্যাঁ। তবে যদি তাই হয়, ভেবেছিলাম পাঠশালা হইতে আমি ওই রাত প্রাসাদে ফিরে যাব তোমাকে কাছে পাওয়ার জন্য। যখন আমাকে গোসা ঘরে প্রবেশ করতে হবে, তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে আমি গোসা ঘরে প্রবেশ করলাম। গিয়েছিলাম তোর কাছে পুজো নিবার আশা, পুজো দিসনি, করেছিস অপমান, গিয়েছিস লাভ ছড়া, গিয়েছিস তোর কনিষ্ঠ মতো সেবা দুর্লভ লক্ষ্মী। আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি, সে যদি আমার যুক্তি অনুসারে কাজ করে, তুই নিশ্চয়ই আমাকে পুজো করে বিশ্বমাদের বিশ্ব পূজিতা করবি। আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীদের এখনো ফিরে এলো না। প্রবীর বেলা পশ্চিমে চলে গেল, তবু এলো না। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, আমি আমার লক্ষ্মীন্দরের জন্য পথ পানে চেয়ে আছি। আমার সন্তান এলেই আমি আমার সন্তানকে পেট ভরে আমি দুগ্ধ খাবো। পাতে ভরা দুগ্ধ রেখেছে গৃহ মাঝে, কই এখনো এলো না। আমার সন্তানকে দেখি, যদি আপনারা দেখে থাকেন আমার সন্তান, আপনারা আমায় বলে দিন কোথায় কোথায় আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর।
কোথায় গেলি রে ওরে বাছা লোখা মা বলে কোলে আয় রে লোখা কোথায় গেলি রে ওরে বাছা লোখা আহিবা বলে বলে আয় রে একে কে যেন অন্তপুরে লখাই লখাই বলে কাঁদছে। এমন কি হয়েছে রাজপ্রাসাদে? না না, আমি একবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি না কেন কি হয়েছে রাজপ্রাসাদে। আরে কেনই বা আজকের দিনে লখাই লখাই বলে কাঁদে? যাই যাই।
কি দেখি বৌরানী, বৌরানী কি হয়েছে মা? আজ তুমি কেন মন করে রাজপ্রাসাদে লখাই লখাই বলে কাঁদছো? কি হয়েছে তোমার? আজকে আমি কেন কাঁদছি মন্ত্রী কাকা? কেন মা? আমার আমার কপাল ভেঙে গেছে। কপাল ভেঙে গেছে? আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না। মন্ত্রী কাকা, আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীদের ফিরে এলো না। ও, লক্ষ্মীন্দর ফিরে আসেনি বলেই তুমি বুঝি অমন করে লখাই লখাই বলে কাঁদছো? হ্যাঁ, কিন্তু জানো না বৌমা, লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ, হয়তো পাঠশালায় গিয়ে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে আছে, আর মেতে আছে বলে সেই ঘরে ঢুকতে ভুলে গেছে। মন্ত্রী কাকা, বৌমা আপনি কি জানেন না, আপনি কি বোঝেন না, আমি সন্তান হারামা। 6 সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমার ফুটফুটে সন্তান লাভ করতে পেরেছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। আর দুর্লভ লক্ষ্মীদেরকে আমি সব কিছু ভুলে, বলুন আমি মা হয়ে কি করে আমি ভুলে থাকবো? আমি জানি বৌমা, আমি জানি যে তোমার সন্তান হারানোর বিয়োগ ব্যথাই তোমার পাঁজর ভেঙে গেছে। লখাইকে এক বিন্দু দেখতে না পেরে লখাই লখাই বলে পাগল হয়ে যাও। কিন্তু বৌমা বলুন, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম লক্ষ্মীন্দর আজ কেন ফিরে আসেনি। তাই কেন ফিরে আসি? কেন জানো বৌমা, আমি যখন লক্ষ্মীন্দরকে পাঠশালায় রেখে আসি, আমি লক্ষ্মীন্দরকে বলে এসেছিলাম যে দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে গেলে আমি তোমায় নিতে আসবো। কিন্তু জানো মা, আজ আমি প্রত্যেকটি চম্পলার প্রজাদের দ্বারে দ্বারে গেছিলাম শুধুমাত্র তাদের সুখ দুঃখের খবর নিতে, তাই আমি লক্ষ্মীন্দরকে আনতে যেতে পারিনি। তাই তো আমার মন বলছে দাদু ভাই বুঝি আমার উপর অভিমান করে ফিরে আসেনি। মা মন্ত্রী কাকা, আমি লক্ষ্মীন্দরের জন্য বাটি ভরা দুগ্ধ রেখেছি। লক্ষ্মীন্দর এলে লক্ষ্মীন্দরকে আমি পেট ভরে খাবো, কিন্তু আমার যে মনের আশা মনে রয়ে যাবে। কেঁদো না মা, কেঁদো না। তোমার হয়তো জানা নেই মা, যে মায়ের চোখে জল ঝরলে সন্তানের অকল্যাণ হয়, মায়ের চোখের জলে যে সন্তানের অমঙ্গল হয় মা। আর আজকের দিনে অমন করে তুমি কাঁদছো, সত্যি যদি আজকে তোমায় কাঁদতেই হয় তবে রাজপ্রাসাদ নয়, ছুটে যাও আমাদের সেই চণ্ডী মণ্ডপে। সেই চণ্ডী মণ্ডপে গিয়ে নয়ন জলে বক্ষবাসী মায়ের চরণ দুটি ধুয়ে দিয়ে মায়ের কাছে কামনা করো লক্ষ্মীন্দর যেন ফিরে আসে। মন্ত্রী কাকা, আমি সন্তান হারা মা হয়ে আমি সহ্য করতে পারবো না। আমি লক্ষ্মীন্দরকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। না, আমি আর সইতে পারছি না। ও মা, আজ আমি তোমায় পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিচ্ছি। আপনি কথা দিচ্ছেন? আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। সারাটা চম্পলনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখানে যে অবস্থায় পাই না কেন আমি লক্ষ্মীন্দরকে নিয়ে ফিরে আসবো। মন্ত্রী কাকা, তাই আমি আপনার পায়ে পড়ে বলছি, বৌমা আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। দেবো মা, দেবো। আর যদি আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, আমি রাখবো না এই সুন্দর জীবন। আমি সুন্দর জীবন রাখবো না, আমি প্রাণে মারা যাবো। না ভালো করে না এই কথা বলো না মা। লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ, আর তুমি বলছো কিনা তার জন্য প্রাণকে বিসর্জন দেবে। কিন্তু তুমি কি ভুলে গেছো মা, যে 84 লক্ষ জনই ভ্রমণ করে পেতে হয় একবারে মানব জনম। এই মানব জনম যে বড় দুর্লভ জনম মা। এই মানব জনম পেয়ে কেউ কোনোদিন যেন আত্মহত্যা না করে। কিন্তু আজকের দিনে তোমার সামনে দাঁড়িয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি বৌমা, লক্ষ্মীন্দরকে পেলেই আমি ফিরে আসবো তোমার সম্মুখে। আর যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই, তাহলে কোনোদিন তোমার সম্মুখে আর আমি এসে দাঁড়াবো না মা। আমি চললাম লক্ষ্মীন্দরের সন্ধানে। দাদু ভাই,
আমি তো তোমার জন্য কোনো অপরাধ করিনি, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? না 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 না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। তুমি আমার কোল শূন্য করো না। লক্ষা প্রবেশ করেছে, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জননী নিশ্চিন্তায় রয়েছে? না 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 না, এই গোসাঘর থেকে যদি বের হয়ে যায় ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য ওই গোসাঘরে কেউ আসে কিনা। সারাটা চম্পলনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজলাম, কেউ যেন আমি লক্ষ্মীধরের সন্ধান দিতে পারলো না। যার কাছেই যায় সেই জন্য বলে লক্ষ্মীধরকে আমি দেখিনি, লক্ষ্মীধরের সাথে আমাদের দেখা হয়নি। তাহলে কোথায় গেল? ছেলে মানুষ তো, না জানি পথ হারিয়ে অন্য কোথাও যায়নি তো। আর লক্ষ্মীধর যদি অন্য কোথাও চলে যায়, আমি কি করে রাজপ্রাসাদে ফিরে যাব? কেননা আমি যে রানীমাকে কথা দিয়ে এসেছি লক্ষ্মীধরকে ফেলেই আমি রাজপ্রাসাদে ফিরে যাব। কিন্তু কি করি, আমি যদি রাজপ্রাসাদে ফিরে না যাই, না জানি মহারানী সরকার কাঁদতে কাঁদতে প্রাণকে বিসর্জন দেবে। আর রানীমা মারা গেলে যে পাপ হবে সেই পাপের ভাগী হব আমি। না না না, আমি যাই। আজকে আমি লক্ষ্মীধরকে নাই ভাবলাম, আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে আবার লক্ষ্মীধরের সন্ধানে বেরিয়ে পড়বো। যাই যাই, আমি রাজপ্রাসাদে যাই। কি দেখি, একে দেখছি আমি, আমাদের গোসাঘরে দরজা বন্ধ। তবে কি লক্ষ্মীধর প্রবেশ করে আছে? না না না, লক্ষ্মীধর কেন প্রবেশ করবে? লক্ষ্মীধর তো আমাদের ছেলে মানুষ, সে তো অভিমানের সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে সে কিছু জানে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমি একটিবারে ডেকে দেখবো, দেখি এই গোসাঘরে কে প্রবেশ করে আছে। বলি, কে কে এই গোসাঘরে? বেরিয়ে এসো, নইলে তোমায় এই অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। কে? দাদু নাকি? লক্ষাই, কি করেছো দাদু ভাই? তুমি কি করেছো? তোমায় আমি সারাটা চম্পলনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজে এলাম, আর শেষ পর্যন্ত তুমি নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো। ভাই বেরিয়ে আসো দাদু, বেরিয়ে এসো। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি। বের হওয়ার আগে তুমি আমাকে কথা দাও, তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। আমি কথা দিলাম দাদু ভাই, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বেশ, এই মুহূর্তে আমি দরজা খুলে দিলাম। কিন্তু কি অবস্থা হয়েছে তোমার? এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো বলে মশাই যেন তোমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। চলো দাদু ভাই চলো, তোমার মা যে তোমার জন্য বাটি ভরা দুধ ধরিয়ে তোমার প্রথমবারের চেয়ে বসে আছে। কিন্তু দাদু, আমি গোসাঘরে কেন প্রবেশ করেছি জানো? কেন ভাই? ওই না, শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, কি বলি যে তোমারে, আরে বলো বলো। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, তুমি জানাবে পিতাকে। লখাই, আমি আর স্কুলে যাব না। কি বলছো তুমি? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতাকে। শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমার স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। ও বাবা,
বলো। তুমি স্কুলে যাবে না? না দাদু। কেন? স্কুলের লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না। লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। কিন্তু দাদু ভাই, বলো দাদু। এ হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স, তুমি এই বয়সে লেখাপড়া করবে না? কি করবে তুমি? আমি কি করবো জানো? কি? লেখাপড়া ছেড়ে দাদু ও গো দাদু বিয়ে যে করিব। আমি বিয়ে করব। চুপ করো। আমি বিয়ে করব। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। কিন্তু বিয়ে না দিলে কি করবো জানো? কি করবে তুমি শুনি? বিয়ে যদি না দাও দাদু আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু আমি প্রাণে মারা যাব। হস্তে ধরি পায়ে পড়ি ও গো দাদু বলি যে তোমার বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতারে। কখনোই না। বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতারে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি বিয়ে করব। বিয়ে করবো? কিন্তু কি আমি বুঝি ভুল করছি? কেননা সে হচ্ছে বয়সে নবীন, ছোট বাচ্চা তো, ওকে চটানো যাবে না, ওকে পটাতে হবে। আচ্ছা দাদু ভাই, বলো। তুমি বিয়ে করবে? আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, বিয়ে করবে তো? সত্য। আচ্ছা বলো তো, বিয়ে দেখতে কত বড় হয়? আমি শুনেছি বিয়ে নাকি খুব ভালো জিনিস, তাই বড় হবে। হ্যাঁ, একেবারে হিমালয় পর্বত। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আচ্ছা বিয়ে কোথায় থাকে? ভালো জিনিস তো মানুষ ভালো জায়গায় রাখে, নিশ্চয়ই কোনো ফ্রিজ না হলে আলমারিতে হবে। এই শীতের দিনে ফ্রিজের মুখে ঢুকে বরফ হয়ে যাবে। কিছু জানে না। কিন্তু জানো দাদু ভাই, বলো। বিয়ে ছেলে খেলা নয়, তবে বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে। কিন্তু দাদু তুমি যদি আমার বিয়ে না দাও কি করবো জানো? কি করবে তুমি? যাবো না তোমার সঙ্গে মায়ের কাছে ফিরে। ওই দেখা যায় সর্বমুখে একটা নদী, সেই নদীতে গিয়ে আমার প্রাণ আমি বিসর্জন দেবো। লখাই! না দাদু ভাই, তুমি যদি তোমার প্রাণীকে বিসর্জন করে দাও তাহলে যে সারাটি চম্পলনগর অন্ধকার হয়ে যাবে। তুমি যে চম্পলনগরের জ্বলন্ত প্রদীপ, তোমার শিখাই চম্পলনগর আলোকিত হয়ে তবে আছে। কথা দাও এক সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ, চলে গেল লক্ষিন্দর যেন তার মায়ের কাছে চলে গেল। কিন্তু এই বিয়ের সংবাদ আমি কি করে সদাগরের কাছে গিয়ে বলবো? কি করে বলবো যে আমাদের দুধের নাবালক লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে? কে কে তুলে দিল লক্ষিন্দরের কর্ণে বিয়ের মহামন্ত্র? কিন্তু আমি যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে আছি, কথাই বলে সত্যতা পালন করলে হয় স্বর্গে বাস, আর সত্যতা লঙ্ঘন করলে হয় নরকে বাস। যাই যাই, সদাগরের কাছে যাই, সবকিছু কথা খুলে বলে গিয়ে যাই। জয় শিব শম্ভু। মন্ত্রী কাকুকে দিয়ে পাঠিয়েছি লক্ষ্মীন্দরকে পাঠশালায়। লক্ষ্মীন্দরে পাঠশালায় যাবে, পাঠশালায় গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে হবে চম্পকনগরে 10 জনের একজন। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, কেননা লক্ষ্মীন্দর ছাড়া তো আমার কেউ নেই। তা আমারও বর্তমানে চম্পকনগরে বসে এই পবিত্র সিংহাসনে বসে চম্পকনগর রাজ্য পরিচালনা করবে আমার এই সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। হলো না চাঁদ?
এটি মন্ত্রী কাকু। সে আশা তোমার আর পূর্ণ হলো কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না কোন আশার কথা বলছেন। না। তুমি মনে মনে ভেবেছিলে যে লক্ষ্মীন্দর আমাদের চম্পালা নগরের উত্তরাধিকারী হবে, তাই না? প্রত্যেক ভিকারাই তো তাই ভাবে মন্ত্রী কাকু। কিন্তু তোমার আশায় যে জল ঢেলে দিল চাঁদ। কিন্তু এমন কোন আশার কথা বলছেন আপনি? আমাদের লক্ষ্মীন্দর হ্যাঁ লক্ষ্মীন্দর আজকে কি করেছে জানো? কি করেছি? পাঠশালা থেকে ফিরে না এসে হ্যাঁ। লক্ষ্মীন্দর প্রবেশ করেছে আমাদের নোংরা এ আপনি কি বলছেন মন্ত্রী কাকু? লক্ষ্মীন্দরের তো আমি কোনো অভাব রাখিনি, কিন্তু আজকের দিনে কেন লক্ষ্মীন্দরের নোংরা শহরে প্রবেশ করেছে? অভাব, অভাবের কথা শুনবে চাঁদ। অভাবের কথা শুনলে শোনার সাথে সাথে সারা আকাশটা ভেঙে পড়বে মস্তিষ্কে, তোমার পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। বলুন মন্ত্রী কাকু বলুন, এমন এমন কি কথা শুনলে যে আমার পা থেকে মাটি সরে যাবে? বলুন না মন্ত্রী কাকু, আপনি বলুন শুধু একবার। আমি যখন লক্ষ্মীন্দরকে গোসা ঘরে আনতে যাই, লক্ষ্মীন্দর আমায় একে একে ত্রিসত্য অঙ্গীকার করে বলে, ওগো দাদু ভাই, 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। মন্ত্রী কাকু আপনি আমাকে হাসালে, কেননা সন্তান আমার বয়সে নবী। আমি কিছুতেই বিশ্বাস করি না লক্ষ্মীন্দর বিয়ের জন্য তোমার হয়ে যাবে। এরপরেও যে আমি হলফ করে বলবো চাঁদ, যে তোমার ওই দুধের নাবালক লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত। আপনি যদি আমার থেকে বয়োজ্যেষ্ঠ না হতেন না, আমি আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। কেন কেন লক্ষ্মীন্দর বিয়ের জন্য তোমার হবে? তবে কে কে দিয়েছে তার কানে বিয়ের কুমন্ত্র? আপনি নয় তো মন্ত্রী কাকু। এবার আমি বুঝেছি, আচ্ছা এতদিন ধরে আপনি আমার সঙ্গে থেকে প্রতারণা করেছেন, শুধু প্রতারণা 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 করেছেন মন্ত্রী কাকু। না বাবা না, বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু জানি না। এক ভব প্রতারকের স্থানে রাজপ্রাসাদে নয়, চাঁদ, এই মুহূর্তে বের হয়ে যান। আমি আপনার মুখ দর্শন করতে চাই না। বাহ চাঁদ বাহ, আজ তোমার কাছে সত্যি কথা বলতে এসে আমি একজন প্রতারক হয়ে গেলাম, আমি একজন বিশ্বাসঘাতক হয়ে গেলাম চাঁদ, আমি একজন বেঈমান হয়ে গেলাম। ভগবান, আজ তুমি বুঝি এই কলঙ্ক দেবার জন্যই বাঁচিয়ে রেখেছিলে। ভালোই হলো চাঁদ, ভালোই হলো। আজ হতে আমি অবসর পেয়ে গেলাম। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো চাঁদ, একজন ঠগ বেঈমানের স্থান তো পবিত্র রাজপ্রাসাদ হতে পারে না। তাই তো এই রাজপ্রাসাদ ছেড়ে আমি চিরতরে বিদায় নিয়ে চলে যাব চাঁদ। কিন্তু যাওয়ার পূর্বে তোমায় ছোট্ট অনুরোধ রেখে যায়। এই দেখো না, এই যে দেখো রইল তোমার হাজার হাজার প্রজাবিন্দু, রইল আমার স্নেহ মায়া মমতায় গড়া পবিত্র রাজ সিংহাসন, রইল রইল আমার সাজানো সাজানো রাজপ্রাসাদ। সব কিছু ছেড়ে চিরতরে বিদায় নিয়ে দাঁড়ান মন্ত্রী কাকু, দাঁড়ান। রোজ পেশে আপনাকে হয়তো কোনো কটু কথা আমি বলে ফেলেছি, কিন্তু জানেন মন্ত্রী কাকু, আপনি যখন লক্ষ্মীন্দরের বিবাহের কথা বললেন, আমার এই হৃদয়খানি যেন বড় কম্পিত হয়ে উঠলো। বারবার বারবার যেন ওই দুলালী ধাত্রী মার কথাগুলো মনে পড়ে যায়। আপনার কি মনে পড়ে না সেই দিনের কথা? লক্ষ্মীন্দর বহুদিন পাঠশালা থেকে এসে বলতে যে পিতা গো, আমি আর কোনোদিনও পাঠশালায় যাব না। আমি বুঝলাম, আমি হয়তো ঠিক বুঝলাম, আমার লক্ষ্মীন্দর যখন ভূমিষ্ঠ হয় তখন হয়তো দুলালী ধাত্রীমাকে ন্যায্য মূল্য দেওয়া হয়নি। আমি প্রহরী দ্বারা আনয়ন করলাম দুলালী ধাত্রীমাকে আমার রাজপ্রাসাদে। আমি যখন বললাম যে বলুন তো দুলালী ধাত্রীমা, কেন আপনি লক্ষ্মীন্দরকে নিয়ে বড় খন্দন করেন? কেন লক্ষ্মীন্দর আপনার ছেলের থেকে বেশি ভালোবাসেন? কিন্তু দুলালী ধাত্রীমা যেন কিছু বলতে স্বীকার করলো না। ক্রোধের বেশে যখন শত শত চাবুকের আঘাত করলাম, ওই সে দুলালী ধাত্রীমা বলে ফেললো যে সদাগর মশাই, আপনার সন্তানের যদি 10টি বছরের আগে বিবাহ দেন তাহলে আমার লক্ষ্মীন্দর নাকি প্রাণে। আপনি বলুন তো
আমি কি চাইবো, আমি চাইবো যে আমার সন্তান প্রাণে। না বাছা, সব কিছু ছেড়ে লক্ষ্মীন্দরকে বিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না। আপনি তো আমার পিতার আমল থেকে বঞ্চিত করে যাচ্ছেন। যতবার বিপদে পড়েছি ততবার যেন বিপদের সম্মুখী থেকে আপনি বাঁচিয়েছেন। আমার সন্তানকে আমাকে ভিক্ষা দিন, আমার সন্তানকে আমাকে ভিক্ষা দিন। আচ্ছা, আমি ভেবেচিন্তে স্থির করে রেখেছি যে লক্ষ্মীন্দরের মত আমাদের ভোলাতে হবে। কিন্তু কিভাবে? আমি তো নিরুপায়, নিঃসরণ। কিভাবে? খেলনা। হ্যাঁ, লক্ষ্মীন্দর আমাদের বয়সে নবীন, তাই তার হাতে যদি একটা খেলনা তুলে দেওয়া যায়, তাই খেলনা নিয়ে খেলাধুলা করবে, আর খেলাধুলায় মত্ত হয়ে থাকলে বিয়ের কথা সে বিস্মরণ হয়ে যাবে। তাই নাকি? আমি যেন ভুলে গেছিলাম। কেন সন্তান বয়সে নেবে? এই বয়সে তো খেলার দরকার। কিন্তু খেলনা কোথায় পাবো? খেলনা এই যেমন তেমন খেলনা নয় যা, তবে এ হচ্ছে গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা? যে পায়রা মানুষের মতো কথা বলতে পারে। তাই নাকি মন্ত্রী কাকা? হ্যাঁ। আপনি আমাকে হাসালেন, কিন্তু এই পায়রা কোথায় পাবে? উড়িষ্যায় পাওয়া যায় সেই। উড়িষ্যা? হ্যাঁ, আমি গেছিলাম যেদিন উড়িষ্যার কটক শহরে, সেখানে দেখেছিলাম স্বর্ণগিরিবাজ পায়রা। তাই আমার মনে বলছে ওই স্বর্ণগিরিবাজ পায়রা দাদু ভাইয়ের হাতে তুলে দিলেই সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। যত টাকা লাগে আমি দেবো। আপনি বেশি বিলম্ব করবেন। এই মুহূর্তে প্রহরী সংরক্ষণ করে নিয়ে আপনি ছুটে যাবেন উড়িষ্যার কটক শহরে। বেশ, তাই হবে চাঁদ, তাই হবে। এই মুহূর্তে কোষাগার থেকে টাকা নিয়ে ছুটে যাবো আমি উড়িষ্যার কটক শহর। মনে মনে ভেবেছিলিস সন্তানকে বিবাহের কথা মনে পড়িয়ে দেবে। যে সন্তানের আমি বিবাহ দেব, ঠিক 10টি বছরের মধ্যে দুলালি হাতে দেওয়ার কথা অনুযায়ী তোর নামে গরিবের গ্রাস। ওই মন্ত্রী কাউকে পাঠিয়েছে উড়িষ্যার কটক শহরে, যেখান থেকে নিয়ে আসবে স্বর্ণগিরিবাজ পায়রা। যে পায়রা পেলে লক্ষ্মীন্দর আমার বিবাহের কথা ভুলে যাব।